নমস্কার। তাহলে আমরা অবশেষে 50,000 বন্ধু হয়েই গেলাম বলুন। সত্যি বলতে কি বিশ্বাস হচ্ছে না। এই তো কদিন আগে চিন্তা হতো আদৌ একজন মানুষকেও পাশে পাবো তো। সেখান থেকে বাড়তে বাড়তে সংখ্যাটা আজ অর্ধ লক্ষে। ঠিক এতদিন যেভাবে পাশে ছিলেন সেভাবেই থাকবেন তো পাশে। সামনে অনেক পরিকল্পনা রয়েছে কিন্তু, আর আপনাদের সাহায্য ছাড়া সেটা পূরণ হওয়ার আশাও করতে পারি না আমরা। যাক, পরের কথা পরে হবে। আপাতত আসি আপনাদের জন্য ভেবে রাখা রিটার্ন গিফটে। একটা নয়, দুটো বিশেষ উপহার থাকছে আপনাদের জন্য। পরের সপ্তাহে বহুদিন পর বেকার স্ট্রিট থেকে বেড়াতে আসছেন শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন। আর এই সপ্তাহের জন্য রইল সায়ন্তনী পুততুণ্ডের লেখা যে ফিরে এসেছিল। বর্তমান সাহিত্য জগতের অন্যতম শক্তিশালী কলমের অধিকারী লেখিকা সামাজিক, রোম্যান্টিক, ভৌতিক, রহস্য ইত্যাদি সব জড়েই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য বই জিঙ্গল বেল, ভোর, নন্দিনী, মিথ্রিডেটিস, সর্বনাশিনী, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে ইত্যাদি। সদ্য বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এড়ানো যায় না বলে তার একটি ভৌতিক সংকলনও। স্ক্যাটার থটসের মেঘে এর আগে আপনারা শুনেছেন তার লেখা উপন্যাসিকা আমি জানি যা হয়েছিল। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প যে ফিরে এসেছিল। আপনি কখনো মৃত্যুকে দেখেছেন? নাতালিয়ার এই আকস্মিক প্রশ্নে একটু হতভম্ব হয়ে গেলেন জর্জ উইলিয়ামস। অদ্ভুত দৃষ্টিতে তাকালেন নাতালিয়ার দিকে। বিকেলের পড়ন্ত রোদ নাতালিয়ার সাদা আইভরির মতো মুখে এক ছিলতে রক্তিম আলো এঁকে দিয়েছে। বাদামি চুল সমুদ্রের হাওয়ার মতো ফুরফুর করে উড়ছে। উজ্জ্বল সবুজাব চোখ দুটোয় সন্ধ্যাকালীন ছায়ামাখা রহস্য। গোলাপি ঠোঁট দুটো স্মিত হাস্যে ভরপুর। যেন ভারী কৌতুকময় এক প্রশ্ন করেছেন তিনি। জর্জ একটু ইতস্তত করে বললেন, মৃত্যু? শুধু আমি কেন, এই দুনিয়ার কোনো জীবিত মানুষ তাকে দেখেছে বলে মনে হয় না। যদি বলি আপনার ধারণা ভুল? যদি বলি আমি তাকে দেখেছি এবং একাধিকবার দেখেছি, তবে কি আপনি আমায় পাগল ভাববেন? হাসিটা এবার নাতালিয়ার চোখে উপচে পড়ছে। ও, আই এম সরি। হ্যাঁ, আমি শুনেছি যে আপনি জীবনে অনেকগুলো মৃত্যুই প্রত্যক্ষ করেছেন। আপনার মা শৈশবেই মারা যান। আপনার বাবাও একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তারপর আপনার স্বামী। না না, তেমনভাবে নয়। সেরকম মৃত্যু সবাই দেখেছে, কিন্তু স্বয়ং মৃত্যুকে কেউ দেখেছে কি? আমি কিন্তু তাকে দেখেছি, একদম সেইভাবে যেমন এখন আপনাকে দেখছি। এ কি অসম্ভব কথা! নাতালিয়া গোমসকে আর যাই হোক পাগল ভাবা সম্ভব নয়, বরং এমন ধীর স্থির অসম্ভব বুদ্ধিমতী নারী খুবই কম দেখা যায়। তার স্বামী রবার্ট গোমস গোয়ার নামকরা বিত্তবানদের মধ্যে অন্যতম ছিলেন। রবার্টের প্রয়াণের পর এই নারী একাই সামলেছেন গোটা ব্যবসাটাকে। তিলে তিলে প্রায় দ্বিগুণ করেছেন স্বামীর রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ। যার ব্যবসায়িক বুদ্ধি এমন তীক্ষ্ণ, তাকে কিছুতেই পাগল বলা চলে না। অথচ তিনি যা দাবি করছেন, এক কথায় তা অসম্ভব। জর্জ কি বলবেন ভেবে পেলেন না। তিনি নাতালিয়া গোমসের একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন।
কিন্তু গোয়ার হোটেল বিজনেসের মুকুটহীন সাম্রাজ্ঞীর কাছে পৌঁছনো খুব একটা সহজ না। অনেক কাঠখড় পোড়ানোর পর শেষ পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি। কিন্তু নাতালিয়া সম্পর্কে তার যা ধ্যান ধারণা ছিল, প্রথম সাক্ষাতেই তা আমূল বদলে গেল। ভেবেছিলেন অত্যন্ত উন্নাসিক, আপাদমস্তক অলঙ্কারে সজ্জিতা কোনো জটিল চরিত্রের মহিলাকে দেখবেন, অথচ নাতালিয়া তার একদম বিপরীত। তার বয়স 60-এর কাছাকাছি, কিন্তু মুখে এখনো কোনো বলি রেখা পড়েনি। কানে দুটো বড় বড় হীরের দুল এবং গলায় একটা মিনে করা ক্রুশের লকেটযুক্ত চেন ছাড়া আর কোনো অলঙ্কার পরেননি তিনি। তাঁর বিরাট প্রাসাদের সামনের লনেই বসার ব্যবস্থা হয়েছিল। একটি সাদা রঙের গাউন পরে মুখে শিশুর মতো সরল হাসি নিয়ে যখন নাতালিয়া দেখা দিলেন, তখন রীতিমতো বিস্মিত হয়েছিলেন জর্জ। কারণ তথাকথিত সাম্রাজ্ঞীর হাতে একটি চায়ের ট্রে। কোনো চাকর বা দাসদাসী বৈকালিক চায়ের ট্রে বয়ে আনছে না। টেবিলের ওপর কুণ্ঠিত ভঙ্গিতে ট্রে নামিয়ে রেখে নাতালিয়া হেসে বললেন, নিন, এই স্যান্ডউইচ আর কেকটা কিন্তু আমি বানিয়েছি। আশা করি খারাপ লাগবে না। নিন। ব্যাস, তারপর থেকেই জর্জ অনেকটা সহজ হয়ে গিয়েছিলেন। নাতালিয়ার সঙ্গে কথোপকথনও চলছিল পুরোদমে। নাতালিয়া অত্যন্ত স্বচ্ছন্দ। জর্জ এই প্রৌঢ়ার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়েছিলেন। শেষমেশ সাহস দেখিয়ে বলেই ফেললেন, আচ্ছা নাতালিয়া, আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা আজ পর্যন্ত আপনি কাউকে কখনো বলেননি? কথাটা শুনতেই নাতালিয়ার মুখে অদ্ভুত একটা রহস্যময় হাসি ভেসে উঠল। তিনি মৃদু হেসে বললেন, এক্সক্লুসিভ কিছু খুঁজছেন? এবার একটু বিব্রত বোধ করলেন জর্জ। অপ্রস্তুত হেসে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তার আগেই বিনা মেঘে বজ্রপাতের মতো মাথায় এসে পড়ল সেই অদ্ভুত প্রশ্ন, আপনি কখনো মৃত্যুকে দেখেছেন? জর্জ কিভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝতে পারছিলেন না। নাতালিয়া দাবি করছেন যে তিনি স্বয়ং মৃত্যুকে দেখেছেন, যা একেবারেই অসম্ভব ব্যাপার। অথচ মুখের ওপর কিছু বলার সাহসও তার নেই। ভদ্রমহিলা কি সামান্য ছিটগ্রস্তা? অথচ এতক্ষণের কথোপকথনে তেমন কিছু মনেই হয়নি তার, বরং তার স্বভাবটাই বড় মধুর। একবারের জন্য মনে হয়নি যে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে। অথচ নাতালিয়া দূরের সমুদ্রের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বললেন, জানি আপনার বিশ্বাস হবে না। আপনি কেন, কেউই কথা বিশ্বাস করবে না। আপনি কি ভাবছেন আমি তাও বুঝতে পারছি। ভাবছেন আমার মাথায় কোনো গোলমাল আছে, তাই না? জর্জ এবার আমতা আমতা করেন, না না, কি বলছেন? আপনার দোষ নেই মিস্টার উইলিয়ামস, যে কোনো মানুষই তাই ভাববে। কিন্তু এটাই ফ্যাক্ট, স্বয়ং মৃত্যুকে আমি দেখেছি। আজ পর্যন্ত কাউকে বলিনি সে কথা। রবার্টকে বলিনি, ছেলে ফ্রান্সিসকেও না। আপনি এক্সক্লুসিভ স্টোরি চাইছিলেন না? এই হলো সেই এক্সক্লুসিভ স্টোরি, যা হয়তো একদিন আমার কবরের সঙ্গেই মাটি চাপা পড়ে যাবে। আমার জীবনের গোপনতম সত্য, যার কেউ জানে না। আপনি যদি শুনতে চান তবে বলতে পারি। ছাপবেন কি ছাপবেন না সেটা আপনার ব্যাপার। তার কণ্ঠস্বরে অদ্ভুত একটা রহস্য ঘনিয়ে এসছে। জর্জের মনেও একটা অদ্ভুত কৌতূহল একটু একটু করে শিকড় ছড়াচ্ছিল।
কি বলতে চাইছেন ভদ্রমহিলা? আর যাই হোক, গল্পটা শুনতে তো বাধা নেই। তিনি দৃঢ় স্বরেই বললেন, অবশ্যই শুনব, বলুন। 1 মিনিট, একটু আসছি। নাতালিয়া তাকে আরও অবাক করে দিয়ে আকস্মিকভাবে উঠে চলে গেলেন। অবশ্য মিনিটখানেক পরেই ফিরে এলেন। তার হাতে একটা বহু পুরনো অ্যালবাম। তিনি জর্জের হাতে অ্যালবামটা ধরিয়ে দিয়ে বললেন, এই দেখুন, এই অ্যালবামটা, এটা দেখুন, এর মধ্যে আমার বাবার ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে, আমার বাবার নাম স্টিভ গঞ্জালভেস। সারা গোয়ায় তার মতো আর্টিস্ট খুব কম ছিল, আর তার মতো বাবা গোটা বিশ্বেও ছিল না, নেই, থাকবেও না। হি ওয়াজ দ্য বেস্ট ফাদার অফ দ্য ইউনিভার্স। বলতে বলতেই নাতালিয়ার কণ্ঠস্বর ভিজে এলো। তিনি কোনো মতে নিজের আবেগকে সংবরণ করলেন। জর্জ তখন অ্যালবামের ছবিগুলো মন দিয়ে দেখছিলেন। ছবিতে শিশু নাতালিয়াকে চিনতে একটুও অসুবিধা হলো না। তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে হাস্যমুখ যুবক, সম্ভবত তিনিই নাতালিয়ার বাবা স্টিভ গঞ্জালভেজ। হাসলে গালে অদ্ভুত একটা টোল পড়ে। লম্বা ছিপছিপে সুন্দর চেহারা, কাটা কাটা মুখ, প্রশস্ত কপালের নিচে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চোখ, থুতনিতে একটা কাটা দাগ, আর ডান হাতের কবজিতে কালো রঙের ট্যাটুতে লেখা আছে নাতালিয়া। জর্জ পরম কৌতূহলে এবার নাতালিয়ার দিকে তাকান। নাতালিয়া একটু সময় নিলেন, যেন নিজেকে প্রস্তুত করছেন গল্পটা বলার জন্য। সন্ধ্যার রহস্য আলো তখন চতুর্দিকে আলো ছায়ামাখা পরিবেশ সৃষ্টি করেছে। সেই আলো আধারিতেই শুরু হলো অদ্ভুত এক গল্প, মৃত্যুর গল্প। যখন আমার বয়স প্রায় 2 বছর, তখনই আমার মা মারা গেলেন। মৃত্যু কি জিনিস তা বোঝার মতো জ্ঞান তখন ছিল না। শোক অনুভব করার মতো বিচার বুদ্ধি তখন ঈশ্বর আমায় দেননি। তাই মায়ের চলে যাওয়াটা আমার জীবনে তেমন দাগ কাটেনি, জানেন। দাগ কাটার উপায়ও ছিল না। একটা মানুষ চলে গেলে যে শূন্যতার সৃষ্টি হয়, তা আমার বাবা নিজের সবটুকু দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। মাতৃহীন শিশুটিকে সেই যে তিনি বুকে আগলে নিলেন, দুনিয়ার কোনো শোক তাপ সেই স্নেহের বন্ধনকে ভেঙে আঁচড়টুকুও কাটতে পারেনি তার সন্তানের গায়ে। স্নেহে মমতায় একাধারে তিনি আমার মায়ের জায়গা দখল করলেন, অন্যদিকে দায়িত্বে কর্তব্যে একজন আদর্শ পিতার ভূমিকাও নিঃশব্দে পালন করে গেলেন। আমরা গরিব ছিলাম, কিন্তু আমি নিজে কখনো দারিদ্র্যকে অনুভব করতে পারিনি, জানেন। আমার বাবা চিত্রকর ছিলেন, অপূর্ব ছবি আঁকতেন। সেসব ছবি বিদেশি টুরিস্টরা আহা আহা করে কিনে নিয়েও যেত। কিন্তু সেই উপার্জন একটা পরিবার চালানোর পক্ষে যথেষ্ট ছিল না। অথচ কি যেন একটা অদ্ভুত ম্যাজিকে বাবা আমাকে রাজকুমারীর মতো আদরে বড় করতে লাগলেন। আমাকে ডাকতেন প্রিন্সেস বলে। অভাবের ছায়াও কোনো দিন আমার গায়ে পড়েনি। দামি দামি জামা পুতুল কিনে দিতেন। আমি যা যা খেতে ভালোবাসতাম নিজের হাতে রান্না করে খাওয়াতেন। আমি নাচতাম, উনি পিয়ানো বাজাতেন। রাত্রে যখন ঘুম আসতো না, তখন গান গেয়ে ঘুম পাড়াতেন। লোকে প্রিয় মানুষের নাম হাতে খোদাই করে, তাই না? বাবা নিজের প্রিন্সেসের নাম হাতে খোদাই করে রেখেছিলেন। আমরা দুজন ছাড়া দুনিয়ায় আমাদের আর কেউ ছিল না। আমি গোয়ার সবচেয়ে বড় মিশনারি স্কুলে ভর্তি হলাম।
যেখানে পড়াশোনা চালানো যথেষ্ট ব্যয়সাধ্য। একজন দরিদ্র শিল্পীর পক্ষে সে ব্যয়ভার বহন করা সহজ নয়। কিন্তু মজার ব্যাপার হলো, কোনো দিন আমার স্কুলের ফিস বাকি পড়েনি। স্কুল ড্রেস, বই, খাতাপত্র সব সময় মতন চলে আসতো। আমি দেখতাম তার পায়ের শতচ্ছিন্ন জুতো জোড়ার এক পাশ দিয়ে বেরিয়ে আসছে তার পুরো আঙুল, কিন্তু নতুন জুতো কিছুতেই কিনবেন না। ক্রিসমাসে, বার্থডেতে কেক আনতে কোনোদিন ভুলেননি। বাবা সে কেক নিজে কোনো দিন খাননি। ওই ছোট্ট কেকটা শুধু আমার জন্যই আসতো। তিনি তার যথা সর্বস্ব বিক্রি করে আমাকে পরিয়েছিলেন। মাঝে মধ্যে আমাদের বাড়িতে কিছু লোক এসে হল্লা করত। তারা কারা সে কথা বাবা কোনো দিন বলেননি। এখন বুঝি ওরা পাওনাদার ছিল। আস্তে আস্তে বড় হলাম। কলেজের পড়া শেষ হলো, দুর্দান্ত রেজাল্ট করলাম। কিন্তু আমার আনন্দের থেকেও বাবার গর্ব ছিল অনেক বেশি। তিনি পাড়ার সবাইকে ডেকে ডেকে বললেন, দেখো আমার মেয়ে কত মেধাবী। তাতেও তাঁর শান্তি হলো না। তিনি ফের ধার দেনা করে একজোড়া বড় বড় মুক্তোর দামি দুল কিনলেন আমাকে গিফট দেবেন বলে। মুক্তোর দুল পরার যে আমার খুব স্বাদ ছিল তা বাবা জানতেন। কিভাবে আমাকে চমকে দেবেন, দুল দুটো দেখে আমি ঠিক কতটা খুশি হব, সেই কল্পনা করতে করতেই তিনি প্রায় হাওয়ায় উঠতে উঠতে বাড়িতে ফিরছিলেন। আর এই উত্তেজনা ও আনন্দের ফল হলো মর্মান্তিক। বাবা অন্যমনস্ক ছিলেন। দুর্দান্ত বেগে ছুটে আসা গাড়ির হর্ন শুনতেই পাননি। যখন টের পেলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়িটা তাকে প্রায় পিষে দিয়ে চলে গেল। জীবনে এই প্রথম বুঝলাম শোক কাকে বলে, শূন্যতার জ্বালা কি। অ্যাক্সিডেন্ট কেস বলে বাবার দেহটার পোস্টমর্টেম হয়েছিল। সেই কাঁটা ছেঁড়া করা শরীরটাকে যখন সমাধিস্থ করে বাড়ি ফিরে এলাম, তখন শূন্য ঘর যেন আমায় তেড়ে গিলতে এলো। 3 দিন 3 রাত বাইরে বেরোইনি। রাতের বেলা সারা ঘরে খুঁজে খুঁজে ফিরতাম বাবাকে, কান্না জড়ানোর স্বরে ডাকতাম। বিশ্বাস ছিল আমার কান্না শুনে যে মানুষটা অস্থির হয়ে পড়ত সে নিশ্চয়ই সাড়া দেবে। নিজের প্রিন্সেসের চোখের জল কোনো দিন বাবার সহ্য হয়নি। কিন্তু জীবনে এই প্রথম ব্যথিত সন্তানের কান্নায় বাবা সাড়া দিলেন না। বুঝতে পারলাম বাবা ফিরবেন না এবং তাকে ছাড়া আমি বাঁচব না। তিনি ছাড়া আমার কেউ ছিল না, কেউ নেই। তবে এই শূন্য জীবনের মানে কি? তাই এক রাতে ছুরি দিয়ে নিজের কবজি কেটে ফেললাম। আর ঠিক তখনই দেখলাম ওকে। কাকে? জর্জ ঝুঁকে পড়লেন নাতালিয়ার দিকে। মৃত্যুকে। হ্যাঁ, সে মৃত্যু ছাড়া আর কেউ নয়, হতেই পারে না। যখন আমার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছি। দেহটা যেন শূন্যে তুলোর মতো ভাসছে। একটা ভীষণ আরামের ঘুম এসে আমায় গ্রাস করছে। ঠিক তখনই সে সামনে এসে দাঁড়ালো।
ধবধবে সাদা গায়ের রং, অপূর্ব মুখশ্রী, দেখলে তাকে তরুণ বলেই মনে হয়, অথচ উজ্জ্বল নীল চোখ দুটোয় যেন কয়েক হাজার বছরের প্রজ্ঞা। পরনে সাদা রেশমি পোশাক, উজ্জ্বল জ্যোতির্বলয় তাকে ঘিরে আছে। কি শান্ত, কি সৌম্য। সে আমায় হাত তুলে বারণ করল। তার ঠোঁট নড়ল না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম সে বলছে, না না, ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি, শিগগির ফিরে যাও। আমি বললাম, না, বাবাকে ছাড়া আমি বাঁচব না। ওই একটা মানুষ ছাড়া আমার আর কেউ নেই। তুমি তাকে কেড়ে নিয়েছো, তুমি তাকে কেড়ে নিয়েছো, এখন আমাকেও নাও, আমাকেও নাও। সে মাথা নাড়ল। উজ্জ্বল চোখ দুটো যেন নীলাভ বরফের মতো শীতল। তার মোলায়েম কণ্ঠস্বর আবার শুনতে পেলাম, আমি কাউকে কেড়ে নিইনি। তোমার বাবার যতটুকু আয়ু ছিল তিনি ঠিক ততটুকুই বেঁচেছেন। এটাই প্রকৃতির নিয়ম। নিয়তির উপর কারোর কোনো হাত নেই। আমি অত বুঝি না, আমি অত বুঝি না। আমি মরতে চাই, আমি মরতে চাই। বাবা না থাকলে আমার কাছে জীবন অর্থহীন। তুমি তো মৃত্যু। তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমাকে বাবার কাছে নিয়ে চলো। তা হয় না, তোমার আয়ুষ্কাল এখনো অনেক বাকি। আমি কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে পারি না। আমিও নাছোড় বান্দা। বললাম, যদি তাই হয় তবে আমার বাবাকেও ফিরিয়ে দাও, বাবাকে ফিরিয়ে দাও। তুমি সব পারো, আমি জানি তুমি সব পারো। অসম্ভব, তা হয় না। বোঝার চেষ্টা করো। ও নিয়তিতে যা লেখা ছিল তাই হয়েছে। যার জীবন শেষ হয়ে গিয়েছে তাকে ফিরিয়ে দেওয়া যায় না। কথা শোনো, তুমি ফিরে যাও। বাবার মায়া করো না। তিনি যেখানে আছেন শান্তিতেই আছেন। বলাই বাহুল্য যে আমি তার কথা শোনার পাত্রী ছিলাম না। সে যতবার আমায় ফিরে যেতে বলে আমি ততবার বাবাকে ফেরত চাই। তার পায়ে পড়ি, কাকুতে মিনতি করি, তর্ক করে যাই। সে আমায় বোঝায়, বারবার বলে, মৃত্যুর কাছ থেকে কেউ কোনোদিন ফেরেনি। তুমি যা চাইছো আসলে সত্যি তুমি তা চাও না। আমায় বিশ্বাস করো। আবেগপ্রবণ হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। যাও, ফিরে যাও। আমিও নিজের সিদ্ধান্তে অটল। হয় তুমি আমাকেও বাবার কাছে নিয়ে চলো, নয়তো তাকে ফেরত দাও, ফেরত দাও। এই তোমার শেষ কথা? বাবাকে না নিয়ে তুমি যাবে না? হ্যাঁ, হ্যাঁ। ভালো করে ভেবে বলছো তো? তার ঠোঁটে রহস্যময় হাসি, চোখ দুটো যেন ঝিলিক মেরে উঠল। আমি নির্দ্বিধায় জানালাম, ইয়েস, ইয়েস। ঠিক আছে, তবে তাই হবে। আগামী শুক্রবার রাত 11টায় তুমি তোমার বাবাকে ফেরত পাবে। মনে রেখো, মৃত্যু কখনো কথার খেলাপ করে না। জীবন বিশ্বাসঘাতকতা করে, মৃত্যু করে না। তাই আমার কথা সত্যি হবেই। কিন্তু তুমি কাজটা ঠিক করলে না। পোর চাইল্ড। বলতে বলতেই সে মিলিয়ে গেল। এতক্ষণ আমার শরীরটা খুব হালকা মনে হচ্ছিল। এবার সেই তুলোর মতো দেহই যেন লোহার মতো ভারী ঠেকল। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকালাম।
প্রথমেই একটা প্রচন্ড চোখ ধাঁধানো আলো, উফ! পরক্ষণেই চোখে পড়ল স্থানীয় হাসপাতালের ডক্টর ডি হ্যারল্ড মেলোর মুখ। তিনি আমার হাতের ক্ষত সেলাই করে দিয়েছিলেন। কয়েক বোতল ব্লাডও দিতে হয়েছিল। আমার প্রতিবেশী রোজি আন্টি যখন আমাকে ওই অবস্থায় আবিষ্কার করেন, ততক্ষণে আমার প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। বাঁচার আশা কম ছিল, কিন্তু মৃত্যুর কথা মেনে নিয়ে শেষ পর্যন্ত আমি জীবনে ফিরলাম। কিন্তু আপনার বাবা, তিনি কি ফিরেছিলেন? আগেই তো বলেছি, মৃত্যু কখনো কথার খেলাপ করে না। সেদিনটার কথা আমি কোনো দিন ভুলব না। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি, কিন্তু সেদিন একটু ক্লান্তি বোধ করিনি, বরং আনন্দে উৎসাহে টকবক করে ফুটছিলাম। কারণ দিনটা ছিল শুক্রবার, সেদিনই আমার বাবার ফিরে আসার কথা। বাবা ফিরবেন ভেবেই মনের মধ্যে জল তরঙ্গ বাজছিল। বাবা তার প্রিন্সেসের কাছে ফিরে আসবেন, আবার আমরা একসঙ্গে আনন্দে জীবন কাটাবো। বাবা পিয়ানো বাজাবেন, আমি নাচবো, সুখে দুঃখে ফের তার সস্নেহ স্পর্শ অনুভব করব। তিনি আমার জীবন, তিনি আমার পৃথিবী। সেদিন সকাল থেকেই তাকে স্বাগত জানানোর জন্য নানা তোড়জোড়ে মেতেছিলাম। তিনি অর্কিড পছন্দ করতেন, তাই তার ঘরটা অর্কিড দিয়ে সাজিয়েছি। ফুলদানিতে লাল গোলাপ ঝলমল করছে, তার ইজিল তুলি রং সব গুছিয়ে রাখা আছে। আমি সারা দিন ধরে তার ফেভারিট ডিশ বানিয়েছি, চিকেন ক্যাফ্রিল, প্রন কারি আর তার পছন্দের ফ্রুট কাস্টার্ড। যেন বাবা মারা যাননি, কোনো দূর বিদেশে চলে গিয়েছিলেন, আজ ফিরবেন। আস্তে আস্তে ঘড়ির কাঁটা রাত 11টার দিকে চলল। ততক্ষণে গোয়ার পল্লী নির্জন হয়ে গিয়েছে। এখানে সবাই 8টা সাড়ে 8টার মধ্যেই ডিনারের পাট চুকিয়ে ফেলে। রাত 9টা নাগাদ সব বাড়ির আলো নিভে যায়। সেদিনও তাই হয়েছিল। চতুর্দিকে তখন শুধু অন্ধকার। শুধু আমি ঘরে আলো জ্বেলে নিজের ঈপ্সিত মানুষটির প্রতীক্ষা করছি। বুকের ভেতরটা টিপ 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 করছে। সত্যি বাবা ফিরবেন তো, নাকি পুরোটাই মৃত্যুর মিথ্যে আশ্বাস? কিন্তু সে যে বলেছিল তার কথার খেলাপ হয় না। ঘড়িতে ঠিক 11টার ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গেই দরজায় করাঘাতের শব্দ। পরক্ষণেই রাস্তার কুকুরগুলো যেন প্রবল আতঙ্কে চেঁচিয়ে উঠেছে। এমন পরিত্রাহী চিৎকার করছে যেন তাদের সামনে এসে দাঁড়িয়েছে কোনো বিভীষিকা। আমি লাফ মেরে উঠে দরজার দিকে ছুটে যাই। বাবা এসেছেন, বাবা ফিরে এসেছেন, মৃত্যু তার কথা রেখেছে, আমার বাবা ফিরে এসেছেন। কিন্তু দরজা খুলে যা দেখলাম, তাতে ভয়ে রক্তহীন হয়ে গেল। হ্যাঁ, কোনো সন্দেহই নেই যে বাইরে যে লোকটি দাঁড়িয়ে রয়েছে সে আমার বাবাই। কিন্তু কোন বাবা? এখন তো তার বুকে আমার ঝাঁপিয়ে পড়ার কথা, অথচ আমি তো এক পাও এগোতে পারছি না। পাথরের মূর্তির মতো স্থির হয়ে ভয়ে সাদা হয়ে গিয়েছি। এই কি আমি চেয়েছিলাম? বাবার সমস্ত দেহ কাদায় রক্তে মাখামাখি। সদ্য কবর থেকে বেরিয়ে এসেছেন। চোখ দুটো যেন হিংস্র জন্তুর মতো জ্বলছে। তার দৃষ্টিতে কোনো স্নেহ, কোনো মায়া মমতা নেই। মাথার একদিকটা গাড়ির তলায় পিষে গিয়েছিল, সেই দিকটা থেতলানো। মুখের
ধস বেয়ে রক্ত পড়ছে, আর ডান হাতটা ঝুলঝুল করছে। সে হাতের একটাও হাড় অবশিষ্ট নেই। পোস্টমর্টেমের ফলে যে সেলাই পড়েছিল, সেই সেলাইগুলো থেকেও টপ টপ করে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে, যেন তার সারা দেহে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি কোনো মতে বললাম, বাবা। কেন ডেকেছিস? বাবা উন্মত্ত আক্রোশে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বাঁ হাতে আমার গলা টিপে ধরে বললেন, কেন ফিরিয়ে এনেছিস আমায়? এতদিন আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, কোনো যন্ত্রণা ছিল না, কোনো কষ্ট না। আর এখন যন্ত্রণায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। সারা গায়ে সেলাই, একটা হাত অকেজো, মাথায় অসহ্য যন্ত্রণা। ও ঈশ্বর, আমি মরে যাচ্ছি। আমার তো দম বন্ধ হয়ে আসছিল, তবু কোনো মতে বললাম, তোমার সমস্ত ব্যথা ডাক্তারেরা নিশ্চয়ই কমিয়ে দেবেন বাবা। বাবা দাঁতে দাঁত পিষে গর্জন করে উঠলেন, কে কমাবে? ডাক্তাররা আমার এই রূপ দেখলে ভয় পালিয়ে যাবে। একদিকের মাথাটা থেতলে গেছে। দুনিয়ার কোন ডাক্তার এটা ঠিক করবে? একটা হাতের সব হাড় ভেঙে গেছে। আমি আর কখনো তুলি ধরতে পারবো না। যারা আমায় এতদিন ভালোবাসতো, শ্রদ্ধা করত, তারা কেউ আর ধারের কাছে ঘেঁষবে না। সারা জীবন এই বিভৎস দেহ নিয়ে আমায় ঘরবন্দি হয়ে থাকতে হবে। সারাটা জীবন এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সবাই আমায় পিশাচ ভাববে, সেই পিশাচ যে নারকীয় রূপ নিয়ে কবর থেকে উঠে এসছে। ও কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। আর এসব হয়েছে তোর জন্য। ওয়াই? বাবা কিছুক্ষণ কথা বলেই যন্ত্রণায় গোঙাতে লাগলেন। বাঁ হাতে তখনও চেপে ধরে রেখেছেন আমার গলা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্পষ্ট বুঝতে পারছি এই মানুষটি আর যাই হোক আমার পরিচিত বাবা নয়। তার দেহটা ফিরে এসেছে ঠিকই, কিন্তু তিনি ফেরেননি। আমি যাকে চেয়েছিলাম সে মানুষ নয়। কিন্তু বাবা, তবু কোনো মতে অতি কষ্টে বলি, আমি যে তোমায় ছাড়া বাঁচব না বাবা। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার তো কেউ নেই। বাবার চোখ দুটো তখন রক্ত পিপাসু পাখির মতো। তিনি প্রচন্ড শক্তিতে আমার গলা পিষতে পিষতে বললেন, তুই নিজের স্বার্থে তুই আমার শান্তি ভঙ্গ করলি। তুই আমায় ছাড়া বাঁচবি না? না তবে মর তবে। বাবার হাতে তখন কি প্রচন্ড শক্তি। তিনি কখনো আমাকে কোনো কড়া কথা বলেননি। তিনি পার্শ্বিক শক্তিতে আমার টুটি টিপে ধরেছেন।
আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছিলাম। দম নিতে না পারার যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রমশ নেতিয়ে পড়ছি। চোখ দুটো বুজে আসছে, আর পারছি না, আর পারছি না। তখনই ফের দেখা দিল সেই অপূর্ব মুখ, সেই নীল চোখ দুটোয় অপার শান্তিময়তা, সেই প্রাজ্ঞ দৃষ্টি। তার আলোকিত মূর্তি আমার বন্ধ চোখের ভিতর ভেসে উঠল। সে ফের বলল, তুমি আবার এসেছো? বললাম যে তোমার সময় হয়নি। তোমাকে দেওয়া কথা তো রেখেছি আমি, তবে আবার এলে কেন? আমি অতি কষ্টে বললাম, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করো, ক্ষমা করো আমায়। নিজের স্বার্থপরতায় আমি বাবার কোথায় একবারও ভাবিনি। তার দু চোখে রহস্যময় হাসির ঝিলিক। আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম, বলেছিলাম যে তিনি যেখানে আছেন শান্তিতে আছেন। তুমি তো আমার কথা শোনোনি। আমি দুহাত জোর করে বলি, আমি নিজের মূর্খামির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তুমি বাবাকে ফিরিয়ে নাও, বাবাকে ফিরিয়ে নাও, তাকে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দাও। কিন্তু আগেই তো তোমায় বলেছি, মৃত্যু কখনো কথার খেলাপ করে না। একবার যখন কথা দিয়ে ফেলেছি তখন প্রতিশ্রুতি ভঙ্গ করি কি করে? তার ঠোঁটে সুমধুর হাসি, নীল চোখ দুটো যেন ক্রমাগত আমায় আবিষ্ট করে ফেলছে। আমার সারা দেহ, সারা মন আকস্মিকভাবে শান্ত হয়ে গেল। একটা নিশ্ছিদ্র অন্ধকার নেমে আসছে চোখের সামনে। তবে কি আমি মারা যাচ্ছি? কথাটা ভাবতেই কানের কাছে শুনলাম তার কণ্ঠস্বর। না, তুমি মারা যাচ্ছ না, তুমি ফিরে যাচ্ছ। আমি আমার কথা রেখেছি। আজ পর্যন্ত কখনো বিশ্বাসঘাতকতা করিনি, তোমার সঙ্গেও করব না। এখন তুমি জীবনের দিকে যাও, নির্দিষ্ট আয়ু সানন্দে অতিবাহিত করো। যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমি সেই কণ্ঠস্বর শুনতে শুনতেই কখন যেন ঘুমিয়ে পড়লাম। তারপর জর্জ শুনতে শুনতে তন্ময় হয়ে গিয়েছিলেন। নাতালিয়া থেমে যেতেই প্রশ্ন করলেন, তারপর কি হলো? নাতালিয়া চোখ টিপে হাসল। সেই তার সঙ্গে শেষ দেখা। তারপর যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি, সম্পূর্ণ একা। না, চারিদিকে কেউ নেই। বিশ্বাস করুন জর্জ, আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বুঝলাম মৃত্যু বাবাকে সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে, তাকে ফিরিয়ে নিয়েছে। জর্জ অধীর কণ্ঠে বললেন, কিন্তু তাহলে তো মৃত্যুর দেওয়া প্রতিশ্রুতি আর রইল না, কথার খেলাপ হয়ে গেল যে। না,
সে নিজের কথা রেখেছিল, শুধু যেমনভাবে আমি চেয়েছিলাম তেমনভাবে নয়। তবে তিনি আর কিছু বলার আগেই পিছন থেকে আওয়াজ এলো। জর্জ অবাক হয়ে পিছনের দিকে তাকিয়েই চমকে উঠলেন। হে কি, এ কে? কে হাসতে হাসতে নাতালিয়ার দিকে হেঁটে আসছে? তার হাতের অ্যালবামের ছবি থেকে যেন উঠে এসছে এই যুবক, সেই লম্বা ছিপছিপে সুন্দর চেহারা, কাটা কাটা মুখ, প্রশস্ত কপালের নিচে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চোখ, থুতনিতে একটা কাটা দাগ, অবিকল সেই ছবির মতোই। এ কি তবে নাতালিয়ার বাবা স্টিভ গঞ্জালভেজ? কিন্তু কিন্তু এ তো অসম্ভব। যুবকটি নাতালিয়াকে সস্নেহ ধমক দিয়ে বলল, তুমি আজকে আবার ওষুধ স্কিপ করেছো প্রিন্সেস? এ কীরকম কথা? আমি গুনে না দেখলে তো বুঝতেই পারতাম না যে ওষুধটা তুমি খাওনি। আমি না থাকলে যে তোমার কি হবে? নাতালিয়া একেবারে বাধ্য মেয়ের মতো মুখ কাচুমাচু করে বললেন, সরি বাবা, এক্সট্রিমলি সরি। বলতে বলতেই তিনি যুবকটির সঙ্গে জর্জের আলাপ করিয়ে দিলেন। মিস্টার জর্জ উইলিয়ামস, আলাপ করিয়ে দিই, ইনি আমার সেকেন্ড ফাদার, ফ্রান্সিস গোমস। জর্জ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ফ্রান্সিস নাতালিয়া ও রবার্টের সুপুত্র। তাকে দেখে আটকে উঠেছিলেন ভেবে এবার তার হাসিই পেল। তাই তো, নাতিকে তো দাদুর মতো দেখতে হতেই পারে। তিনিও না সত্যি নাতালিয়ার অলৌকিক গল্প শুনে নিজেও ভুলভাল কল্পনা করছিলেন। ফ্রান্সিস মৃদু হেসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেয়। সন্ধ্যার স্তিমিত আলোতেও তার হাতের দিকে তাকিয়েই ফের চমকে উঠলেন জর্জ। ও কি, ওর হাতে এমন সাদা সাদা আঁচড়ের দাগ কিসের? দেখলে মনে হয় যেন কোনো সময় হাতে ট্যাটু হয়েছিল, এখন ঘষে কালিটা শুধু মুছে দেওয়া হয়েছে, কিন্তু অক্ষরগুলো এখনো পড়া যায়। নাতালিয়া বোধহয় তাঁর বিস্ময় বুঝতে পেরে হেসে বললেন, ওটা ওর জন্মদাগ, বার্থ সাইন। ওই দাগ নিয়েই ও জন্মেছে। জর্জ বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন আঁচড়ের দাগগুলো যেন কিছু ইংরেজি হরফের অস্পষ্ট রূপ, পড়তে বিশেষ কষ্ট হয় না। তিনি দেখলেন ফ্রান্সিসের জন্ম দাগে লেখা আছে নাতালিয়া। মৃত্যু সত্যিই কথার খেলাপ করেনি, সে কথা রেখেছিল। শুধু যেমনভাবে নাতালিয়া ভেবেছিলেন তেমন ভাবে নয়। জর্জ শুনলেন ফ্রান্সিস আর নাতালিয়া একসঙ্গে গেয়ে উঠলেন, ফর ইয়োর গ্রেস ইজ এনাফ। শেষ হলো আমাদের আজকের গল্প সায়ন্তনী পুততুণ্ডের যে ফিরে এসেছিল। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ ও স্টিভ গঞ্জালভেজের চরিত্রে আমি অর্ণব, নাতালিয়া গোমসের চরিত্রে অর্পিতা আইচ, জর্জ উইলিয়ামসের চরিত্রে সৌভিক, মৃত্যুর চরিত্রে শীর্ষেন্দু, ফ্রান্সিস গোমসের চরিত্রে সুমন জয় এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে। চ্যানেলটির লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ভিন্ন স্বাদের বেশ কিছু অডিও স্টোরি শুনতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। এছাড়াও আমরা কৃতজ্ঞ সার্থকের কাছে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে শার্লক হোমস নিয়ে ফিরে আসছি আমরা। প্লিজ ডু কেয়ার টু স্টে টিউন টিল দেন। নমস্কার।